অধ্যায় ৪ পরিবার। প্রাচীন রোমানদের মতোই চীনাদের কাছেও পরিবার হল সমাজের মূল ভিত্তি এবং কনফিউশিয়াস এই বিষয়ে অনেক কথা বলেছেন। তিনি যেমন শিষ্টাচার ও মানুষের পারস্পরিক সম্পর্ককে আত্ম-উন্নয়নের সঙ্গে যুক্ত করেছেন, তেমনি আরও নিবিড়ভাবে একজন মানুষের সঙ্গে তার পরিবারের সদস্যদের সম্পর্ককেও সংযুক্ত করেছেন। পরিবার নিয়ন্ত্রণের পূর্বশর্ত। নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করা তার আত্ম-উন্নয়নের ওপর নির্ভরশীল। এর অর্থ হল, মানুষ যখন স্নেহ ও ভালোবাসা অনুভব করে তখন সে পক্ষপাতদুষ্ট হয়, যখন সে ঘৃণা ও অপছন্দ করে তখনও সে পক্ষপাতদুষ্ট হয়, যখন সে সম্ভ্রম ও শ্রদ্ধাবোধ করে তখনও সে পক্ষপাতদুষ্ট হয়, যখন সে শোক ও সমবেদনা অনুভব করে তখনও সে পক্ষপাতদুষ্ট হয়, যখন সে দাম্ভিক ও কঠোর হয় তখনও সে পক্ষপাতদুষ্ট হয়। এই কারণেই পৃথিবীতে এমন খুব কম মানুষ আছে যারা ভালোবাসে এবং একই সাথে যাদের ভালোবাসে তাদের খারাপ গুণগুলোও জানে, অথবা যারা ঘৃণা করে তবুও তাদের ভালো দিকগুলোও জানে। এই কারণেই একটি প্রচলিত প্রবাদ আছে যে একজন মানুষ তার ছেলের দুষ্টুমি জানে না, সে তার বেড়ে ওঠা শস্যের প্রাচুর্যও জানে না। এর মাধ্যমেই বোঝানো হয়েছে যে আত্ম-উন্নয়ন যদি না থাকে তাহলে একজন মানুষ তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না। দ্য গ্রেট লার্নিংয়ের এই অনুচ্ছেদে যে ধারণাটি প্রকাশ করা হয়েছে তা হল, একজন সাধারণ মানুষের তার পরিবারের প্রতি ভালোবাসা আসলে স্ত্রী বা সন্তানের মঙ্গলের প্রতি প্রকৃত স্নেহপূর্ণ শ্রদ্ধাবোধ নয়, বরং এটি কেবল একটি প্রশ্রয়মূলক প্রবণতা। এর ফলে তারা অবাধে নিজেদের পথে চলতে থাকে, যার কারণ আংশিকভাবে পক্ষপাত আর আংশিকভাবে তাদের নিয়ন্ত্রণ করার ঝামেলা এড়িয়ে যাওয়ার মাধ্যমে নিজের ব্যক্তিগত আরাম বজায় রাখা। ঋষির মতে এটি হল সেই সাধারণ মানুষের আচরণ যার পক্ষপাতিত্ব তাকে ভালোবাসার মানুষের দোষ ত্রুটি থেকে এতটাই অন্ধ করে তোলে যে সে তাদের সংশোধন করতে পারে না। তিনি মনে করতেন, মহান ব্যক্তির উচিত এর বিপরীত দৃষ্টিভঙ্গি ও অনুশীলন করা, এবং বাস্তবে তিনি তাই করেন। এই বিষয়ে লি কিতে বলা হয়েছে, মহান ব্যক্তি ভালোবাসার ভিত্তি হিসেবে শ্রদ্ধা দিয়ে শুরু করেন। শ্রদ্ধা বাদ দিলে স্নেহের কোনো ভিত্তি থাকে না, ভালোবাসা ছাড়া কোনো বন্ধন হয় না, আর শ্রদ্ধা ছাড়া সেই ভালোবাসা হবে নিচু। যে কোনো সাধারণ প্রশ্রয়মূলক শৈথিল্যের ঠিক বিপরীত আচরণকেই মহান ব্যক্তির জন্য পরিবারের প্রতি সঠিক আচরণ বলে নির্দেশ করা হয়েছে। কনফিউশিয়াস পূর্ণ নিশ্চিততার সঙ্গে একটি প্রশ্ন করেছেন, যার উত্তর সত্য হলে অবশ্যই একটি নির্দিষ্ট দিকে যাবে। এমন কি ভালোবাসা থাকতে পারে যা তার ভালোবাসার মানুষদের প্রতি কঠোরতা জন্ম দেয় না? প্রকৃত বিবাহের ভিত্তি হল হৃদয়ের অপরিহার্য পারস্পরিক মিলন এবং তার পূর্বশর্ত, যার মাধ্যমেই কেবল মানব জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কগুলো আজীবন সহনীয় হয়। এই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ইনের কথায়, যিনি ছিলেন রাজা ঠাংয়ের মন্ত্রী। সু কিং গ্রন্থে তার এই উক্তি পাওয়া যায় যে ভালোবাসা জাগানোর জন্য তোমাকে ভালোবাসতে হবে, সম্মান আহ্বান করার জন্য তোমাকে সম্মান দেখাতে হবে। পরিবারের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বস্তুগত সমর্থন ও সুরক্ষার জন্য নারীকে পুরুষের অধীন হতে পরামর্শ দেওয়া হয়েছিল। লি কি গ্রন্থে এভাবেই আদেশ করা হয়েছে, নারী পুরুষকে অনুসরণ করবে, তার যৌবনে সে তার বাবা ও বড় ভাইকে অনুসরণ করবে, বিবাহিত হলে সে তার স্বামীকে অনুসরণ করবে, তার স্বামী মারা গেলে সে তার পুত্রকে অনুসরণ করবে। কনফিউশিয়াসের মতে কোনো মানুষ সম্পর্কে সবচেয়ে খারাপ যে কথাটি বলা যেতে পারে তা হল সু কিংয়ে এর এই মন্তব্য, যা তিনি ইয়াও এর পুত্র কু অফ তানের সম্পর্কে করেছিলেন। সে তার পরিবারের মধ্যে চরিত্রহীন সঙ্গীদের নিয়ে এসেছিল। একটি সুশৃঙ্খল পরিবারের আনন্দ, যেখানে ভালোবাসা ও সম্প্রীতি বিরাজ করে, ঋষি এভাবে তুলে ধরেছেন। কবিতার বইয়ে বলা হয়েছে, স্ত্রী ও সন্তানদের সঙ্গে একটি সুখী মিলন বীণা ও তারের বাদ্যযন্ত্রের সঙ্গীতের মতো। যখন ভাইদের মধ্যে মিল থাকে তখন সেই সম্প্রীতি আনন্দদায়ক ও দীর্ঘস্থায়ী। এভাবে তুমি তোমার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারো এবং স্ত্রী ও সন্তানদের আনন্দ উপভোগ করতে পারো। মাস্টার বলেছেন,
এমন পরিস্থিতিতে পিতামাতা পরিতৃপ্ত সন্তুষ্টি খুঁজে পান। বিবাহ শিষ্টাচারের অনুশীলন শুরু হয় স্বামী ও স্ত্রীর সম্পর্কের প্রতি সতর্ক মনোযোগের মাধ্যমে। লি কি অর্থাৎ শিষ্টাচারের নিয়মের বই এই কথাগুলোর মাধ্যমে বিবাহ সম্পর্কের প্রধান গুরুত্ব এবং মানব আচরণ নিয়ন্ত্রণের জন্য এই সম্পর্ক থেকে উদ্ভূত কার্যকর নীতিগুলোকে তুলে ধরেছে। এটি কনফিউশিয়াসের একটি প্রিয় ও পরিচিত ধারণা ছিল এবং পরিবার ও সরকারের নিয়ন্ত্রণ সম্পর্কিত তার তত্ত্বগুলোর বিকাশে এটি বারবার উল্লিখিত হয়েছে। তার সময় আজকের দিনের মতোই এমন কিছু লোক ছিল যারা বিবাহকে নিঃসৎ একটি আচার অনুষ্ঠান হিসাবে দেখত, যার প্রতি অনুগত থাকা একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় সম্পর্কের মধ্যে কোনো পবিত্রতা যোগ করে না। লিকিতে তাদের এই বলে তিরস্কার করা হয়েছিল যে ব্যক্তি পুরনো বাঁধগুলোকে অকেজো মনে করে ভেঙে ফেলে সে উপচে পড়া জলের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ থেকে নিশ্চিতভাবে ভোগ করে, আর যে ব্যক্তি শিষ্টাচারের পুরনো নিয়মগুলোকে অকেজো মনে করে বিলুপ্ত করে সে বিশৃঙ্খলার বিপর্যয়ের থেকে নিশ্চিতভাবে ভোগ করে। সুতরাং যদি বিবাহের আচার অনুষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হতো তাহলে স্বামী ও স্ত্রীর পথ তিক্ত হতো এবং ব্যভিচার ও দুষ্কর্মের অসংখ্য অপরাধ ঘটত। একই বইতে বিষয়টি সংক্ষিপ্ত ও তীক্ষ্ণভাবে বলা হয়েছে, এই অনুষ্ঠান অর্থাৎ বিবাহ সরকারের ভিত্তিমূলে অবস্থিত। দ্য ডক্ট্রিন অব দ্য মিনে সার্বজনীন বাধ্যবাধকতার কর্তব্যগুলো এভাবে দেওয়া হয়েছে। কর্তব্যগুলো হল শাসক ও মন্ত্রীর মধ্যে, পিতা ও পুত্রের মধ্যে, স্বামী ও স্ত্রীর মধ্যে, বড় ও ছোট ভাইয়ের মধ্যে এবং বন্ধু ও বন্ধুর মধ্যে। এল্ডার থাইয়ের বইতে বুক 80তে ও স্ত্রী নির্বাচনের বিষয়ে কিছু উপদেশমূলক নিয়ম আছে, প্রধানত যে সে উচ্চ নৈতিক মানের একটি পরিবারের সদস্য হবে এবং সে কোনো বিশ্বাসঘাতক বা বিশৃঙ্খল পরিবারের মেয়ে হবে না, এমন কোনো পরিবারের মেয়ে হবে না যেখানে একাধিক প্রজন্মের অপরাধী আছে, বা কুষ্ঠরোগগ্রস্ত কোনো পরিবারের মেয়ে হবে না, আর মায়ের মৃত্যু হলে এবং কন্যা বয়স্ক হলে তাকে গ্রহণ করা যাবে না। বিবাহ বিষয়ে একটি অটল নিয়ম ছিল। মাস্টার বলেছেন, একজন পুরুষ স্ত্রী গ্রহণের সময় নিজের নামের মতোই একই পদবীর কাউকে পছন্দ করেন না। বংশ সম্পর্কের উপর ভিত্তি করে অন্য কোনো নিয়মের চেয়ে এই নিয়মটি বেশি কার্যকর করা হয়েছিল, কারণ স্ত্রীকে তার স্বামীর পরিবারের সাথে একাত্ম বলে মনে করা হতো। তার পূর্বপুরুষদের কাছে বলিদান অনুষ্ঠানে যোগদান এবং তার বংশকে চালিয়ে যাওয়ার জন্য এবং তার পূর্বপুরুষদের তাপু মন্দির সংরক্ষণের জন্য পুত্র সন্তান জন্মদান ও লালন পালনে তার জীবন উৎসর্গ করাকে তার দায়িত্ব মনে করা হতো। এইভাবে বিবাহ সম্পর্ক চলাকালীন সময়ে এবং বিবাহ বিচ্ছেদের দ্বারা সম্পর্ক ছিন্ন না হলে সে তার নিজের আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক হারাত। তাই মায়ের দিক থেকে যত নিকটাত্মীয়ই হোক না কেন তাদের নিষিদ্ধ রক্ত সম্পর্কের অন্তর্ভুক্ত বিবেচনা করা হতো না, অথচ বাবার দিক থেকে যত দূরের আত্মীয়ই হোক তাদের তাই মনে করা হতো। চুয়োয়ান বা চুয়ার ভাষ্যে এই নিয়মের জন্য নিম্নলিখিত কারণটি দেওয়া হয়েছে। যখন স্বামী ও স্ত্রী একই পদবীর হয় তখন তাদের সন্তানের ভালো হয় না এবং বংশবৃদ্ধি হয় না। এই পর্যবেক্ষণটি, যা উভয় দিকের আত্মীয়দের ক্ষেত্রে প্রযোজ্য, বংশীয় প্রজননের প্রভাব এবং শিষ্টাচার সম্পর্কিত আধুনিক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। বসন্ত ও শরৎ এবং পরবর্তীকালে ছিং রাজবংশের বিধানে মায়ের দিকের কিছু নির্দিষ্ট আত্মীয়র মধ্যে বিবাহ নিষিদ্ধ করা হয়েছিল। স্ত্রী বিবাহের মাধ্যমে তার স্বামীর সমমর্যাদার অধিকারী হতেন, যার ফলে তিনি তার স্বামীর পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হতেন। লিকিতে এ বিষয়ে উল্লেখ আছে, যদিও স্ত্রীর কোনো মর্যাদা ছিল না, তবুও তাকে তার স্বামীর মর্যাদার বলে গণ্য করা হতো এবং তিনি স্বামীর অবস্থান অনুযায়ী আসন গ্রহণ করতেন। ইউরোপের কিছু রাজপরিবারে প্রচলিত অসম মর্যাদার মর্গানাটিক বিবাহ, যা নৈতিক অবক্ষয় ঘটায়, সেটা চীনে ছিল অপরিচিত। বিবাহের আচার অনুষ্ঠানের অংশ হিসাবে বর নিজে গিয়ে কনেকে তার বাবার বাড়িতে নিয়ে আসত, যেখানে
সে তার শ্বশুরবাড়ি পরিবারের সদস্য এবং শাশুড়ির কাছে মেয়ে হিসাবে বিবেচিত হতো। লিকিতে এর উল্লেখ এমনভাবে করা হয়েছে, বর নিজে গিয়ে কনেকে নিয়ে আসত, যেখানে পুরুষ উদ্যোগী হতো, নারী নয়। এই ধারণাটি দুর্বল ও সবলের সম্পর্কের উপর ভিত্তি করে নির্ধারিত হতো। একই বইতে এই প্রথার যুক্তিকতা নিয়ে একটি বিতর্ক লিপিবদ্ধ আছে, যেখানে কনফুসিয়াসকে অংশগ্রহণ করতে দেখা যায়। সেখানে বলা হয়েছে, ডুক বললেন, অবশ্য বরের জন্য তার 4 কোণা টুপি পরে নিজে গিয়ে কনেকে নিয়ে আসা কি অতিরিক্ত বাড়াবাড়ি নয়? কনফুসিয়াস অবাক হলেন, অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, এটি দুটি পদবীর বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ মিলন, যা প্রাচীন শিশুদের বংশকে অব্যাহত রাখার জন্য। যারা স্বর্গ এবং পৃথিবীর কাছে বলিদান, পূর্বপুরুষদের কাছে বলিদান এবং ভূমি ও শস্যের আত্মার কাছে বলিদান অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন, তাহলে আপনি কিভাবে এই অনুষ্ঠানকে অতিরিক্ত বলতে পারেন? মেনসিয়াস আচার অনুষ্ঠান থেকে উদ্ধৃতি করে বলেছেন যে কনের মা তাকে আসন্ন বিবাহের প্রেক্ষাপটে এই উপদেশ দেন যে একজন যুবতীর বিবাহের সময় তার মা তাকে সতর্ক করেন যে যখন সে চলে যায় তখন দরজার কাছে তাকে এই কথাগুলো বলে সতর্ক করেন যে তুমি তোমার নিজের বাড়িতে যাচ্ছ, তোমাকে সতর্ক থাকতে হবে, তোমার স্বামীর অবাধ্য হয়েও না। যদিও চীনা মেয়েরা তখন যেমন এখনও তেমন বিবাহকে লক্ষ্য হিসেবে রেখে বড় হয়েছিল এবং পরিবার পরিচালনায় স্বামীর অধীনে থাকা এবং শ্বশুরবাড়িতে শাশুড়ির বাধ্য থাকার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তবুও মনে হয় না যে তাদের সন্তান লালন পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, কারণ দ্য গ্রেট লার্নিংয়ে এ বিষয়ে বলা হয়েছে যে একজন মা যদি সত্যিই এমন কিছু করতে আগ্রহী হন, তাহলে সে তার সন্তানের চাহিদা ঠিকঠাক পূরণ করতে না পারলেও তার থেকে খুব বেশি দূরে থাকবেন না। এমন কোনো মেয়ে ছিল না যে শিশু লালন পালন করা শিখেছিল যাতে সে পরে বিবাহ করতে পারে। বহুবিবাহ তখন এবং তার আগেও চীনে ছিল একটি প্রথা, আর কনফুসিয়াস এটি স্বীকার করতেন এবং এর নিয়ন্ত্রণের জন্য নিয়ম তৈরি করেছিলেন। এই সম্পর্ককে বিবাহের চেয়ে কম নিয়মিত বলে মনে করা হতো না, কিন্তু এতে উপপত্নী এবং তাদের সন্তানের মর্যাদা ছিল নিম্ন। তা সত্ত্বেও প্রায়শই স্ত্রীর ছোট বোন উপপত্নী হতো, যা স্ত্রীর সক্রিয় যোগসাজশেই হতো, কারণ স্ত্রী অপরিচিত পরিবেশে একাকী অনুভব করত এবং নিজের আত্মীয়ের সঙ্গচাই কামনা করত। উপপত্নী এবং তাদের সন্তানের উপর স্ত্রীর আধিপত্য ছিল, সুতরাং দ্বৈত মর্যাদা ছিল এবং এর পরিণতিগুলো প্রকাশ্যে স্বীকৃত ছিল। যদিও বেশিরভাগ পরিবারেই একটি স্ত্রী সর্বোচ্চ ক্ষমতা ভোগ করত, এবং যেমনটা আগে দেখা গেছে, কনফুসিয়াস তার আগের অনুচ্ছেদের শেষে উদ্ধৃত বিবাহ সম্পর্কটিতে এমন একটি পরিবারের সুখের ছবি তুলে ধরেছিলেন। উপপত্নী রাখা কেবল অনুমোদিতই ছিল না, বরং প্রশংসনীয় বলেও বিবেচিত হতো যখন স্ত্রীর কোনো সন্তান ছিল না, বা এমনকি কন্যা সন্তান থাকলেও যদি স্বামীর নামকে টিকিয়ে রাখতে এবং পূর্বপুরুষদের বেদি রক্ষা করার জন্য কোনো পুত্র সন্তান না থাকত। যদি এমনটা না হতো, তাহলে নিঃসন্দেহে বিবাহ, যা অনেক কষ্ট নিয়ে আসে, আরও বেশি সাধারণ হতো এবং এটি বেশিরভাগ বন্ধ্যাত্বের ক্ষেত্রেও বিস্তৃত হতো, এমনকি কোনো ব্যক্তিগত অসঙ্গতি না থাকলেও। উপপত্নীর প্রথা কোনো সন্তানের বংশপরিচয় নিয়ে কোনো সন্দেহ তৈরি করত না। অন্য কোনো নারী মাতৃত্ব দাবি করতে পারত না, আর স্ত্রী বা উপপত্নীর সন্তানের পিতৃত্ব নিয়েও কোনো সন্দেহ তৈরি হতো না। সম্ভবত এই কারণেই দ্বৈত মর্যাদার এই ধারণাকে সমর্থন করা হয়েছিল। এর বিপরীত অবস্থা, অর্থাৎ নারীর অসততা তার সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে, নিঃসন্দেহে তখন এবং সর্বদা নারীর বিশ্বস্ততার উপর এত জোর দেবার কারণ। এটি উপপত্নীর ক্ষেত্রেও স্ত্রীর মতোই প্রযোজ্য এবং একই কারণে, কিন্তু বিশ্বস্ততাকে তবুও প্রধানত একজন স্ত্রীর গুণ হিসাবে গণ্য করা হয়। কনফুসিয়াস এবং তার অনুসারীরা মনে করতেন যে বিবাহ এবং সন্তান জন্মদানের মর্যাদা এতই মহান যে স্বামী ও স্ত্রী স্বর্গের সঙ্গে মিলে একটি ত্রিমূর্তি গঠন করে, যা পৃথিবীতে মানবজাতির বংশবৃদ্ধি করতে সহযোগিতা করে। কারণ যেখানে প্রকৃত বিবাহ আছে, সেখানেই ঈশ্বর প্রজনন দেন। কুলিয়াংয়ের ভাষ্যে এটি বলা হয়েছে, শুধুমাত্র নারী একা প্রজনন করতে পারে না, শুধুমাত্র পুরুষ একা বংশবৃদ্ধি করতে পারে না, এবং শুধুমাত্র স্বর্গ একা একজন মানুষ তৈরি করতে পারে না। এই তিনজন সহযোগিতা করলেই মানুষের জন্ম হয়। সুতরাং কাউকে তার মায়ের পুত্র বা স্বর্গের পুত্র বলা যেতে পারে। এবং বসন্ত ও শরতের অনেক বিন্দুদ্বীপে এই অনুচ্ছেদটি মানুষের বংশবৃদ্ধিতে ঐশীয় শক্তির ভূমিকা অত্যন্ত জোর দিয়ে তুলে ধরেছে। স্বর্গের সহযোগিতা ছাড়া কখনোই কোনো জন্ম হয়নি। ঈশ্বর সব মানুষের সৃষ্টিকর্তা।
লিখিতে বিবাহের পবিত্রতা ও স্থায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। সকলের সেবায় বিশ্বস্ততা অপরিহার্য এবং বিশ্বস্ততা বিশেষত একজন স্ত্রীর গুণ। একবার স্বামীর সঙ্গে মিলিত হলে সে সারা জীবন তার প্রতি তার কর্তব্যের বোধ পরিবর্তন করবেন না। তাই যখন স্বামী মারা যান তখন সে আবার বিবাহ করেন না। বিবাহ বিচ্ছেদ। প্রাচীন চীনা প্রথার উপর ভিত্তি করে গড়ে ওঠা কনফুসীয় বিবাহের ধারণায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেয়ে বিবাহের টিকে থাকার ক্ষেত্রে বেশি বাধা ছিল বলে মনে হয়। যেমন একজন বাবা তার ছেলের জন্য কনে নির্বাচন করতে পারতেন, যদিও ছেলে সেই পছন্দ প্রত্যাখ্যান করতে পারত, কিন্তু চীনা পারিবারিক শৃঙ্খলার নিয়ম অনুযায়ী এমনটা খুব কমই ঘটত। এরপর হবু বরের বাবা কনের বাবার কাছে প্রস্তাব নিয়ে যেতেন। তার সম্মতি মানেই ছিল তার মেয়ের সম্মতি। আবারও মেয়েটি এতে অসম্মতি জানাতে পারত এবং একজন বিবেচনাশীল বাবা তাকে জোর করতেন না, কিন্তু সেই পছন্দ নির্ধারণে প্রায়শই কেবল ফিলিয়াল পায়োটি বা পারিবারিক আনুগত্য এবং বিশ্বাসী কার্যকর উপাদান হিসেবে কাজ করত। আসলে কনফুসিয়াসের জন্ম যে বিবাহের ফলে হয়েছিল তা এভাবেই সম্পন্ন হয়েছিল। একদিকে একজন ৭০ বছরের বিপত্নিক, যিনি ইতিমধ্যেই ৯টি কন্যার এবং কেবল একজন ছেলের বাবা, যে ছিল চিরতরে পঙ্গু, এবং অন্যদিকে ১৭ বছরের এক কুমারীর মধ্যে। এই বিবাহ হয়েছিল, কুমারীর বড় দুই বোন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কিন্তু সে তার বাবার উপদেশ মেনে নিয়েছিল। কিন্তু একবার বিবাহ হয়ে গেলে স্বামী এবং স্ত্রী স্বেচ্ছায় এবং কোনো বাধা ছাড়াই আলাদা হতে পারতেন, যদি না স্বামীর বাবা মায়ের কর্তৃত্ব, যা বিবাহের পরও শিথিল হতো না, তাকে আটকে রাখত। সুতরাং বিবাহকে এমন একটি চুক্তি হিসাবে দেখা হতো যা সর্বদা পারস্পরিক এবং কেবল তখনই তা কার্যকর থাকত যখন উভয় পক্ষ এটিকে মেনে চলতে সম্মত থাকত। যে কোনো পক্ষ এক কথায় এই সম্পর্ক ভেঙে দিতে পারত। লি কি বা শিষ্টাচারের বইয়ে বিবাহ বিচ্ছেদের জন্য অনুসরণীয় সঠিক নিয়মগুলির বিবরণ এভাবে দেওয়া আছে। যখন একজন সামন্ত প্রভু তার স্ত্রীকে বিদায় দিতেন, তখন স্ত্রী নিজের রাজ্যে ফিরে যেতেন এবং সেখানে একজন প্রভুর স্ত্রীর প্রাপ্য সম্মান দিয়ে তাকে গ্রহণ করা হতো। তার সাথে থাকা বার্তাবাহক তখন তার দায়িত্ব পালন করে বলতেন, আমার অসহায় প্রভু তার অযোগ্যতার কারণে তাকে অনুসরণ করতে এবং আপনাদের বেদী এবং পূর্বপুরুষের মন্দিরে সেবায় অংশ নিতে সক্ষম হননি। তাই তিনি আমাকে অমুককে পাঠিয়েছেন এবং আমি আপনাদের এই উদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তাকে তার কৃতকর্মের সম্পর্কে জানাতে সাহস করছি। এই অনুষ্ঠানে পুরোহিত্য করা ব্যক্তি উত্তর দিতেন, আমার অসহায় প্রভু তার পূর্ববর্তী বার্তায় আপনাকে তার সম্পর্কে জানাননি এবং তিনি আপনার প্রভুর বার্তাটি শ্রদ্ধার সাথে গ্রহণ করা ছাড়া আর কিছু করার সাহস করেন না। এরপর বার্তাবাহকের সাথে থাকা কর্মকর্তারা বিবাহের সময় পাঠানো বিভিন্ন জিনিসপত্র উপস্থাপন করতেন এবং অপরপক্ষের লোকেরা সেগুলি গ্রহণ করতেন। যখন স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যেতেন, তিনি একজন বার্তাবাহক পাঠাতেন এবং তার কাছ থেকে বিদায় নিতেন। বার্তাবাহক বলতেন, অমুক তার অযোগ্যতার কারণে আপনার বলিদানের জন্য শস্যের পাত্র সরবরাহ করতে সক্ষম হননি এবং তিনি আমাকে অমুককে আপনাদের অ্যাটেন্ডেন্সদের কাছে এটি ঘোষণা করতে সাহস করছেন। অপরপক্ষের প্রধান ব্যক্তি উত্তর দিতেন, আমার পুত্র তার অক্ষমতার কারণে আপনার তাকে শাস্তি দেওয়া এড়াতে সাহস করে না এবং আপনার আদেশ শ্রদ্ধার সাথে গ্রহণ করা ছাড়া আর কিছু করার সাহস করে না। এরপর বার্তাবাহক যেতেন, প্রধান ব্যক্তি তাকে মাথা ঝুঁকিয়ে বিদায় জানাতেন এবং তাকে অনুসরণ করতেন। যদি স্বামীর বাবা জীবিত থাকতেন, তবে তিনি নিজেকে প্রধান ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। যদি তিনি মৃত থাকতেন, তাহলে স্বামীর একজন বড় ভাই তার হয়ে কাজ করতেন এবং বার্তাটি তার পক্ষ থেকে দেওয়া হতো। যদি কোনো বড় ভাই না থাকতেন, তাহলে বার্তাটি স্বামীর নিজের পক্ষ থেকে দেওয়া হতো। সুতরাং বিবাহ বিচ্ছেদ পক্ষদের দ্বারাই সংঘটিত হয়, আদালতের দ্বারা নয়, যদিও নির্দিষ্ট পরিস্থিতিতে এটি বিচারিক পর্যালোচনার অধীন হতে পারে। চীনে বিবাহ বিচ্ছেদ খুব বেশি প্রচলিত নয় এবং সেখানে এক বিবাহও একটি নিয়ম। অন্য কথায় বলা যায়, শেষ অধ্যায়ের উপদেশটি সেখানে ভালোভাবেই মানা হয়, তা এক স্ত্রীর সাথে আবদ্ধ থাকার ক্ষেত্রেই হোক বা বিবাহের স্থায়িত্বের ক্ষেত্রে। যদিও আইন দ্বারা বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ উভয়ই খুব কম সীমিত, যেমনটি ইকিংয়েও বলা হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কের নিয়ম হল এটি স্থায়ী হওয়া উচিত। পিতৃত্ব। একজন পিতার তার পুত্রদের প্রতি স্নেহ।
তিনি তাদের মধ্যে গুণীজনের জন্য গর্বিত হন এবং যারা কম যোগ্য তাদের নিচু স্থানে রাখেন। কিন্তু একজন মায়ের স্নেহ এমন যে তিনি গুণীজনের জন্য গর্বিত হলেও যারা কম যোগ্য তাদের বেশি আদর করেন। মা ভালোবাসার ভিত্তিতে তাদের সঙ্গে আচরণ করেন, গর্বের ভিত্তিতে নয়। আর পিতা গর্বের ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে নয়। একজন মহৎ ব্যক্তি একজন পিতা হিসেবে যে ন্যায় বিচার ও বিচক্ষণতা প্রদর্শন করেন তা তার সন্তানদের প্রতি তার সহজাত স্নেহ দ্বারা পরিমিত হয়। এই বিচক্ষণতা না থাকলে তিনি একজন মহৎ ব্যক্তির পরিবর্তে একজন নির্বোধ প্রাণীর মতো আচরণ করতেন। তাদের সম্পর্ক পারস্পরিক এইভাবে যে একজন পুত্র হিসেবে সে ফিলিয়াল পাইটিতে অর্থাৎ পিতার প্রতি আনুগত্যে স্থির থাকে, একজন পিতা হিসেবে সে দয়াতে স্থির থাকে। এই পারস্পরিক স্নেহ এই উক্তিটিতে যথার্থভাবে প্রকাশিত হয়েছে যে প্রতিটি মানুষ তার পুত্রকে সে প্রতিভাবান হোক বা না হোক পুত্র বলেই ডাকে। কিন্তু এর উপযুক্ততা ও প্রয়োগের পরিধি এই আখ্যান দ্বারা আরও ভালোভাবে বোঝা যায়। যে শের ডিউক কনফুসিয়াসকে জানালেন, আমাদের এখানে এমন কিছু লোক আছে যাদের সৎ বলা যেতে পারে। যদি তাদের বাবা একটি ভেড়া চুরি করে তবে তারা সেই ঘটনার সাক্ষ্য দেবে। কনফুসিয়াস বললেন, আমাদের দেশের অংশে যারা সৎ তারা এর থেকে ভিন্ন। পিতা পুত্রের মন্দ কাজ গোপন করে এবং পুত্র পিতার মন্দ কাজ গোপন করে। সততা এখানেই পাওয়া যায়। দ্য অ্যানালেটসে কনফুসিয়াস বলেন, এক যুবক যখন বাড়িতে থাকে তার উচিত পিতৃউক্ত হওয়া এবং বিদেশে তার বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তার উচিত সন্তারিক এবং সত্যবাদী হওয়া। তার উচিত সবার প্রতি ভালোবাসায় ভরপুর হওয়া এবং সৎ মানুষের সাথে বন্ধুত্ব করে তোলা। যখন তার সময় ও সুযোগ হয় এই কাজগুলো করার পর তার উচিত সেই সময়কে পোলাইট স্টাডিজে অর্থাৎ শিষ্টাচারপূর্ণ অধ্যয়নে ব্যবহার করা। এই গুণগুলি অর্জন করা প্রয়োজন যাতে তাকে পিতৃভক্ত বলে গণ্য করা যায়। কারণ যেমনটি দেখা যাবে ফিলিয়াল অবজারভেন্সেস এর ওপর অনেক জোর দেওয়া হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন যোগ্য পুত্র হওয়া। সুতরাং লি কিতে বলা হয়েছে, যাকে মহৎ ব্যক্তি পিতৃভক্ত বলে ঘোষণা করেন সেই যাকে রাজ্যের লোকেরা প্রশংসা করে, মুগ্ধ হয়ে বলে এই রকম একটি পুত্র পেয়ে তার পিতামাতা কতই না ভাগ্যবান। এর বিপরীত চিত্রটি দি অ্যানালিটসের এই পাঠগুলিতে অটল এবং কঠোরভাবে উপস্থাপিত হয়েছে। যৌবনে একজন কনিষ্ঠের জন্য উপযুক্ত বিনয়ী নেই, পরিণত বয়সে এমন কিছু করে না যা উত্তরসূরিদের কাছে তুলে ধরার যোগ্য এবং বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকে। এটি হলো একটি উপদ্রব। আমি দেখি যে সে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আসন দখল করতে ভালোবাসে। আমি দেখি সে তার বয়োজ্যেষ্ঠদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটে। সে এমন একজন নয় যে শেখার ক্ষেত্রে উন্নতি করতে চায়, সে দ্রুত একজন মানুষ হতে চায়। তবুও যৌবনের সামান্য ত্রুটিগুলিকে সহানুভূতির চোখে দেখা উচিত এবং সময় না বলা পর্যন্ত কোনো রায় দেওয়া উচিত নয়। কনফুসিয়াস এটিকে এইভাবে বলেন, এক যুবককে শ্রদ্ধার চোখে দেখা উচিত। আমরা কিভাবে জানি যে তার ভবিষ্যৎ আমাদের বর্তমানের সমান হবে না? যদি সে 40 বা 50 বছর বয়সে পৌঁছায় এবং তার কোনো নামডাক না হয় তবে তাকে শ্রদ্ধার চোখে দেখার কোনো প্রয়োজন নেই। এবং অন্যদের সাথে তার যে 3টি জিনিসের ওপর তিনি বিশেষভাবে জোর দেন তার মধ্যে একটি হল সকলেরই উচিত তরুণদের সাথে বিবেচনা করে আচরণ করা। তিনি অ্যানালিটসে বলেন যে তার ইচ্ছা হল বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে তাদের বিশ্রাম দেওয়া, বন্ধুদের সাথে তাদের প্রতি সত্যবাদী থাকা এবং তরুণদের সাথে কোমলভাবে আচরণ করা। পিতার দায়িত্ব অবশ্য আরও গুরুতর এবং গুরুত্বপূর্ণ। এটি এমন ধরনের বন্ধুত্ব এড়িয়ে যাওয়া পর্যন্ত বিস্তৃত যা ভুল বোঝা যেতে পারে এবং এর ফলে পুত্রের শ্রদ্ধা ক্ষুণ্ণ হতে পারে। সুতরাং যেমনটি আগে উদ্ধৃত হয়েছে, বলা হয়েছে, আমি আরও শুনেছি যে মহৎ ব্যক্তি তার পুত্রের সঙ্গে একটি দূরত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। তাকে তার পুত্রের চোখে একজন প্রকৃত নায়ক হয়ে থাকতে হবে যাতে সে তার প্রশংসা এবং শ্রদ্ধা অর্জন করতে পারে এবং তার যোগ্য হতে পারে। এটি তাকে সত্যতার সাথে অর্জন করতে হবে, প্রতারণার মাধ্যমে নয়। কারণ লি কিতে বলা হয়েছে, একটা ছেলেকে কখনো প্রতারণার কোনো উদাহরণ দেখতে দেওয়া যাবে না। এই ভয়ে যাতে পুত্র পিতাকে সদা সজাগ এবং প্রেমময় অভিভাবক ছাড়া অন্য কিছু মনে করে যে তার পুত্রের ভালো কাজে খুশি হয় এবং তার খারাপ কাজে রাগান্বিত হওয়ার চেয়ে দুঃখিত হয়, ম্যানসিয়াস আদেশ করেন যে পিতাকে তার পুত্রের শিক্ষক হওয়া উচিত নয়, কারণ এতে প্রয়োজনীয় শৃঙ্খলার কারণে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। যেমন কুংসুন চৌ জিজ্ঞাসা করলেন, কেন মহৎ ব্যক্তি নিজে তার পুত্রকে শিক্ষা দেন না? ম্যানসিয়াস উত্তর দিলেন, পরিস্থিতি এমনটি করতে বাধা দেয়। শিক্ষককে অবশ্যই যা সঠিক তাই শিখাতে হবে। যখন তিনি যা সঠিক তা শেখান এবং তার পাঠ অনুশীলন করা হয় না, তখন তিনি রেগে তাদের অনুসরণ করেন। যখন তিনি রেগে অনুসরণ করেন, তখন যা হওয়া উচিত তার বিপরীত, তিনি তার পুত্রের প্রতি ক্রুদ্ধ হন। একই সঙ্গে ছাত্র বলে, আমার শিক্ষক আমায় যা সঠিক তা শেখান এবং তিনি নিজে সঠিক পথে চলেন না। এর ফলে পিতা ও পুত্র একে অপরের প্রতি ক্রুদ্ধ হন। যখন পিতা ও পুত্র একে অপরের প্রতি ক্রুদ্ধ হতে শুরু করে তখন পরিস্থিতি খারাপ হয়।
প্রাচীনরা পুত্রদের বিনিময় করতেন এবং একজন অন্যের পুত্রকে শেখাতেন। পিতা ও পুত্রের মধ্যে ভালোর জন্য তিরস্কারমূলক উপদেশ দেওয়া উচিত নয়। এই তিরস্কার বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায় এবং বিচ্ছিন্নতার চেয়ে অমঙ্গল আর কিছু নেই। এবং প্রথম শতকের একজন কনফুসীয় লেখক পানকুর পঞ্চম বইতে ঈশ্বরের সার্বজনীন পিতৃত্বের ভিত্তিতে আইন হিসেবে পিতার পুত্রের ওপর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছিল, এইভাবে যে স্বর্গ এবং পৃথিবীর দেওয়া জীবনের মধ্যে মানুষই হল সবচেয়ে মহৎ। সমস্ত মানুষ ঈশ্বরের সন্তান এবং কেবল পিতা ও মাতার আত্মার মাধ্যমেই শরীর ধারণ করে। সুতরাং পিতার পুত্রের উপর নিরঙ্কুশ ক্ষমতা নেই। পারিবারিক আনুগত্যের অপরিহার্য দিকগুলো। আমাদের শরীর, প্রতিটি চুল এবং ত্বকের টুকরো সবই আমরা আমাদের পিতামাতার কাছ থেকে পেয়েছি, তাই আমাদের উচিত নয় সেগুলোর কোনো ক্ষতি করা বা আঘাত করা। এটাই হলো পারিবারিক আনুগত্যের শুরু। যখন আমরা এই আনুগত্যের পথ অনুশীলন করে আমাদের চরিত্র প্রতিষ্ঠা করি, যাতে করে আমাদের নাম ভবিষ্যতে বিখ্যাত হয় এবং এর মাধ্যমে আমাদের পিতামাতাকে গৌরবান্বিত করা যায়, তখনই পারিবারিক আনুগত্যের পূর্ণতা আসে। এটি উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ যে আধুনিক যুগে এসে ফিলিয়াল পাইটি অর্থাৎ পারিবারিক আনুগত্য শব্দগুচ্ছটি ব্যবহার করা প্রয়োজন। পাইটাস শব্দটির মূল অর্থ ছিল পিতামাতার প্রতি শ্রদ্ধাপূর্ণ ভক্তি এবং তাঁদের নিরলস সেবা। এর থেকেই স্বর্গীয় পিতার সেবা অর্থটি এসেছে। এদিকে মূল অর্থটি হারিয়ে গেছে, এমনকি একটি গুরুতর কর্তব্য হিসাবে এই জিনিসটি প্রায় হারিয়ে যেতে বসেছে, এবং এখন পাইটি অর্থাৎ ভক্তি শব্দটি দিয়ে যে ধারণা বোঝানো হতো তা প্রকাশ করতে ফিলিয়াল পাইটি অর্থাৎ পারিবারিক আনুগত্য শব্দগুচ্ছটির পুনরাবৃত্তি ব্যবহার করা আবশ্যক। রোমান এবং গ্রিকরা অবশ্য চীনেদের এই ধরনের পারিবারিক আনুগত্যের সাথে কোনো সময়ই পরিচিত ছিল না, কারণ যদিও তাদের লারেস অ্যান্ড পেনেটস বা গৃহদেবতা ছিল, তবু প্রয়াত পূর্বপুরুষদের কাছে বলিদান সম্ভবত কখনও সুপ্রতিষ্ঠিত, দীর্ঘলালিত এবং সর্বত্র সম্মানিত একটি প্রথা হিসাবে গড়ে ওঠেনি। প্রাচীন চীনেদের আনুগত্য কেবল মৃতদের আত্মার কাছে বলিদান বা প্রধানত তাই ছিল না, এটি পিতামাতা জীবিত থাকা সময়েও তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও ভক্তির দাবি করত। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সম্মানজনক এবং প্রশংসনীয় জীবনযাপনের বাধ্যবাধকতা, যাতে সন্তানদের জন্য পিতামাতাকে লজ্জিত হতে না হয়। এই বৈশিষ্ট্যটির উপর অতিরিক্ত জোর দেওয়া অসম্ভব, কারণ কনফুসিয়াসের নৈতিকতা অনুসারে এটি নৈতিক আচরণের প্রধান ভিত্তি, যা নিজে থেকে একটি উন্নত মানুষ হয়ে ওঠার আকাঙ্ক্ষার বাইরে। এই বিষয়টি লি কি অর্থাৎ শিষ্টাচারের নিয়মের এই বইতে সরাসরি কনফুসিয়াসের উপর আরোপিত হয়েছে, এভাবে যে আমি ছাংজিসের কাছ থেকে শুনেছি যে তিনি মাস্টারের কাছে শুনেছেন যে স্বর্গ যা উৎপাদন করে এবং পৃথিবী যা লালন করে তার মধ্যে মানুষই সবচেয়ে মহান। তার পিতামাতা তাকে সম্পূর্ণ শরীর দান করেন এবং সেই শরীর সম্পূর্ণ অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেওয়াকে পারিবারিক কর্তব্য বলা যেতে পারে। এই বিষয়টি শিষ্টাচারের নিয়মের এই বইতে বারবার আদেশ করা হয়েছে, যেমন মহান ব্যক্তির শ্রদ্ধা সবার প্রতি প্রসারিত হয়। যখন সে নিজেকে শ্রদ্ধা পারে, এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সে তার পিতামাতারই একটি অংশ। সে কি আত্মসম্মান রক্ষা না করে অন্য কিছু করতে সাহস করবে? যদি সে নিজেকে শ্রদ্ধা করতে না পারে, তাহলে সে তাদেরই ক্ষতি করে। একই বই থেকে ছাংজিসের নিজের আরও একটি বিস্তারিত বিবৃতি দেওয়া হলো। বরিবি শরীর হলো এমন কিছু যা আমাদের পিতামাতার কাছ থেকে আমাদের কাছে এসেছে। কেউ কি এদের ব্যবহারের ক্ষেত্রে অসম্মানজনক হতে সাহস করবে? যদি একজন মানুষ নিজের বাড়িতে এবং নির্জনতায় গম্ভীর না হয়, তাহলে সে পিতৃভক্ত নয়। যদি সে তার শাসকের সেবা করার সময় অনুগত না হয়, তাহলে সে পিতৃভক্ত নয়। যদি সে অফিসিয়াল দায়িত্ব পালনের সময় শ্রদ্ধাশীল না হয়, তাহলে সে পিতৃভক্ত নয়। যদি সে বন্ধুদের সাথে আন্তরিক না হয়, তাহলে সে পিতৃভক্ত নয়। যদি সে যুদ্ধের মাঠে কাপুরুষ হয়, তাহলে সে পিতৃভক্ত নয়। যদি সেই 5টি বিষয়ে ব্যর্থ হয়, তাহলে সেই অভাব তার পিতামাতার কাছে পৌঁছাবে। তাহলে সে কি শ্রদ্ধার সঙ্গে সেগুলোতে মনোযোগ না দিয়ে অন্য কিছু করতে সাহস করবে? পিতামাতার প্রতি পারিবারিক আনুগত্যের কারণে যে শ্রদ্ধাপূর্ণ সেবা প্রাপ্য, তা কেবল পিতার সেবার মধ্যে সীমাবদ্ধ নয়। যদিও তিনি বেশি উল্লেখিত হন, মাতাও তাদের সন্তানদের ভক্তি এবং ভালোবাসার সমান অধিকারী। সুতরাং হিয়াস্কিং বা পারিবারিক আনুগত্যের বইয়ে বলা হয়েছে, যেমন তারা তার পিতার সেবা করেন, তেমনি তারা তার মাতার সেবা করেন এবং তারা তাদের সমানভাবে ভালোবাসেন। যেমন তারা তার পিতার সেবা করেন, তেমনি তারা তার শাসকের সেবা করেন এবং তারা তাদের সমানভাবে শ্রদ্ধা করেন। সুতরাং মূলত মাকে ভালোবাসা দেওয়া হয় এবং মূলত শাসককে শ্রদ্ধা দেওয়া হয়, যখন এই দুটি জিনিসই পিতাকে দেওয়া হয়।
একই বইতে পিতামাতা ও সন্তানের পারস্পরিক এবং যৌথ কর্তব্য সম্পর্কেও বলা হয়েছে। পুত্র তার পিতামাতার কাছ থেকে তার জীবন লাভ করে এবং এর চেয়ে বড় কোনো উপহার দেওয়া সম্ভব নয়। তার শাসক এবং পিতামাতা তার পিতা অনুযায়ী তার সাথে আচরণ করেন এবং তার চেয়ে বড় মহৎ আর কিছু হতে পারে না। ভালো কাজ করার অনুপ্রেরণা হিসাবে পারিবারিক আনুগত্যের কার্যকারিতা এবং এটি যে অনুপ্রেরণা যোগায় তা এই লি কিয়ের এই অনুচ্ছেদটিতে ভালোভাবে উপস্থাপিত হয়েছে। মহান ব্যক্তি তার প্রাচীন পূর্বপুরুষদের কাছে ফিরে গিয়ে এবং তার অস্তিত্বের জন্মদাতাদের কাছে ফিরে গিয়ে তাদের ভুলে যান না, যাদের কাছে তিনি তার জীবনের জন্য ঋণী। তাই তিনি তার সমস্ত শ্রদ্ধা জাগিয়ে তোলেন, তার অনুভূতিগুলোকে পূর্ণভাবে প্রকাশ করেন এবং এই সেবা করার জন্য তার শক্তি নিঃশেষ করেন। পিতামাতার প্রতি কৃতজ্ঞতার স্বরূপ তিনি তার সর্বোচ্চ চেষ্টা করতে বাধ্য। হিয়াস ইনের এই পারিবারিক আনুগত্যের প্রশংসাগুলি দেখায় যে কনফুসিয়াস এবং তার পূর্বপুরুষেরা এই গুণটিকে কত উচ্চ সম্মানে দেখতেন, যা তারা প্রকৃতপক্ষে অন্য সব গুণের ভিত্তি হিসাবে তৈরি করেছিলেন। 5টি শাস্তির জন্য 3000 অপরাধ আছে, এর মধ্যে কোনোটিই পারিবারিক আনুগত্যহীন হবার চেয়ে গুরুতর নয়। শিষ্য ছাংজি বললেন, পারিবারিক আনুগত্যের মহত্ব সত্যিই অপরিমেয়। মাস্টার উত্তর দিলেন, হ্যাঁ, পারিবারিক আনুগত্য হল স্বর্গের কনস্ট্যান্ট রিকোয়ারমেন্ট, পৃথিবীর ধার্মিকতা এবং মানুষের ব্যবহারিক কর্তব্য। শিষ্য ছাংজি বললেন, আমি জানতে সাহস করি যে ঋষিদের গুণে কি পারিবারিক আনুগত্যের চেয়ে বড় কিছু ছিল? মাস্টার উত্তর দিলেন, স্বর্গ ও পৃথিবী দ্বারা সৃষ্ট সমস্ত জীবের মধ্যে মানুষই সবচেয়ে মহান। মানুষের সমস্ত কাজের মধ্যে পারিবারিক আনুগত্যের চেয়ে বড় আর কিছু নেই। জীবিত পিতামাতার প্রতি ধার্মিক শ্রদ্ধাবোধ। তাংজি বললেন, পারিবারিক আনুগত্যের 3টি মাত্রা আছে। সর্বোচ্চ হল আমাদের পিতামাতার জন্যে সুনাম বয়ে আনা, এর পরেরটি হল তাদের অসম্মান না করা, এবং সর্বনিম্ন হল কেবল তাদের ভরণপোষণ করতে সক্ষম হওয়া। এভাবেই লিখিতে জীবিত পিতামাতার প্রতি পারিবারিক আনুগত্যের প্রকৃতি নির্দেশ করা হয়েছে। একই বইয়ের আরেকটি অনুচ্ছেদে আরও জরুরিভাবে প্রায় একই বিষয় শেখানো হয়েছে। একটিও কথা বলার সময় তার পিতামাতাকে ভুলে যাওয়া উচিত নয়, এবং তাই তার মুখ থেকে কোনো খারাপ কথা বেরোবে না এবং কোনো রাগের কথা নিজের উপর ফিরে আসবে না। নিজেকে অসম্মানিত না করা এবং পিতামাতার জন্য লজ্জা বয়ে না আনাকে পারিবারিক কর্তব্য বলা যেতে পারে। পিতামাতার ভরণপোষণের কর্তব্য লিখিতে এই ব্যাপক শর্তে আদেশ করা হয়েছে। পিতামাতা জীবিত থাকার সময় একজন পুত্রের সাহস থাকা উচিত নয় তার সম্পদকে নিজের বলে মনে করার বা কেবল নিজের ব্যবহারের জন্য রাখার। মেনসিয়াস বলেন, আমি শুনেছি যে মহৎ ব্যক্তি পৃথিবীর সবকিছুর জন্যেও তার পিতামাতার প্রতি কৃপণ হবেন না। এই ছেয়াকিংয়ে ব্যক্তিগত আরাম বিসর্জন দেওয়াকে পারিবারিক আনুগত্যের নিম্নতম স্তরের জন্য আবশ্যক বলে নির্দেশ করা হয়েছে। তারা তাদের আচরণে সতর্ক থাকে এবং তাদের খরচাপত্রে মিতব্যয়ী হয়, যাতে তারা তাদের পিতামাতাকে লালন পালন করতে পারে। এটাই সাধারণ মানুষের পারিবারিক আনুগত্য। কনফিউশিয়াস সাধারণ মানুষের এই কর্তব্যে বিবৃতিতে সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন না। তিনি মনে করতেন যে শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্য সমানভাবে প্রয়োজন, যাতে প্রকৃতপক্ষে ধার্মিক শ্রদ্ধার একটি অনুভূতি থাকে, কেবল তার নকল নয়। অ্যানালেক্স থেকে নেওয়া এই কথোপকথনটি তার অবস্থান তুলে ধরে। চাংজি জিজ্ঞাসা করলেন, পারিবারিক আনুগত্য কি? মাস্টার বললেন, যদি তাদের বয়োজ্যেষ্ঠদের কঠিন দায়িত্ব থাকে তবে কনিষ্ঠরা সেই কষ্টকর কাজগুলো তাদের থেকে নিয়ে নেয়, এবং যদি কনিষ্ঠদের কাছে ওয়াইন ও খাবার থাকে তারা সেগুলো তাদের বয়োজ্যেষ্ঠদের সামনে রাখে, তবে কি এটিকে পারিবারিক আনুগত্য বলে গণ্য করা হবে? আবার অন্য একজন শিষ্যের প্রশ্নের উত্তরে তিনি এই ব্যাপারে বলেন, চাইউ জিজ্ঞাসা করলেন, পারিবারিক আনুগত্য কি? মাস্টার বললেন, এখনকার দিনের পারিবারিক আনুগত্য মানে কেবল পিতামাতার ভরণপোষণ করা। কিন্তু কুকুর ও ঘোড়াও ভরণপোষণের ক্ষেত্রে কিছু করতে সক্ষম। শ্রদ্ধা ছাড়া একটি ভরণপোষণ থেকে অন্যটিকে আলাদা করার কি আছে? এবং অন্য একজন শিষ্যের প্রশ্নের উত্তরে তিনি জবাব দিলেন, এটি অবাধ্য না হওয়া। লিখিতে একই ধারণাকে এভাবে তুলে ধরা হয়েছে, যেখানে তাৎক্ষণিক আনুগত্য এবং আন্তরিক শ্রদ্ধা উভয় জড়িত। যখন তার বাবা বা শিক্ষক ডাকেন তখন তার কেবল হ্যাঁ বলা উচিত নয়, বরং উঠে দাঁড়ানোও উচিত। তবুও কেবল আনুগত্য যথেষ্ট নয়,
এবং এমনও অনেক ক্ষেত্র আছে যখন আনুগত্য বা শ্রদ্ধা কোনোটি পুত্রকে প্রতিবাদ করা থেকে বিরত রাখতে উচিত নয়, যেমনটি চিয়াকিংয়ে বলা হয়েছে। যখন অন্যায় আচরণের প্রশ্ন আসে তখন কোনো পুত্রেরই কোনোভাবেই তার পিতার সঙ্গে প্রতিবাদ করা থেকে বিরত থাকা উচিত নয়, এবং কোনো মন্ত্রীরও শাসকের সঙ্গে প্রতিবাদ করা থেকে বিরত থাকা উচিত নয়। তাহলে যেহেতু অন্যায় আচরণের ক্ষেত্রে প্রতিবাদ করা প্রয়োজন, তাহলে কেবল পিতার আনুগত্যকে কিভাবে পারিবারিক আনুগত্য হিসাবে গণ্য করা হবে? এবং অ্যানালেক্সে কনফিউশিয়াস কার্যপ্রণালীর প্রকৃত নিয়মটি এইভাবে দেন। তার পিতামাতার সেবা করার সময় একজন পুত্র তাদের সঙ্গে বিনয়ীভাবে প্রতিবাদ করতে পারে। যখন সে দেখে যে তারা মেনে নিতেও ইচ্ছুক নয়, তখন তার উচিত শ্রদ্ধা বৃদ্ধি করা, কিন্তু হাল ছেড়ে না দেওয়া। এবং যদি তারা তাকে শাস্তি দেয়, তবে তার অভিযোগ করা উচিত নয়। তবে প্রতিবাদকে অতিরিক্ত করা যাবে না, ও বাড়াবাড়ি করাও যাবে না, যা পিতার ত্রুটিগুলো অন্যদের চোখে তুলে ধরা বা তার লজ্জার কথা উচ্চস্বরে বলা। কারণ লিখিতে কনফিউশিয়াসকে এমনটাই বলতে দেখা যায় যা অন্য জায়গায় অন্য উক্তির সাথেও সামঞ্জস্যপূর্ণ। মাস্টার বললেন, মহৎ ব্যক্তি তার পিতার ত্রুটিগুলো উপেক্ষা করবেন এবং সেগুলোকে বড় করে দেখবেন না, এবং তার অধিকতর শ্রেষ্ঠত্বের প্রতি তার ভক্তি দেখাবেন। মেনশিয়াস মনে হয় পুত্রের তিরস্কার করার অধিকারকে আরও সীমিত করতে চেয়েছিলেন। প্রকৃতপক্ষে তিনি এটিকে প্রায় ধ্বংসই করে দিতে চেয়েছিলেন, কারণ তিনি বলেন, ভালো কিছুর জন্যে একে অপরকে তিরস্কারের মাধ্যমে তাগিদ দেওয়া বন্ধুদের পথ। কিন্তু পিতা ও পুত্রের মধ্যে তিরস্কার সেই কোমলতার প্রতি সবচেয়ে বড় অপরাধ যে তাদের মধ্যে থাকা উচিত। একই সঙ্গে মেনশিয়াস বলেন, 5টি জিনিস আছে যা সাধারণত পারিবারিক অনুগত্যহীন বলে স্বীকৃত। প্রথমটি হল পা ও হাতে ব্যবহারে অলসতা, যার ফলে পিতামাতার ভরণ পোষণে ফেলুয়ার হয়। দ্বিতীয়টি হল জুয়া ও দাবা খেলা এবং ওয়াইনের প্রতি আসক্তি, যার ফলাফলও একই। তৃতীয়টি হল পণ্য ও অর্থের প্রতি মূল্য দেওয়া এবং স্ত্রী ও সন্তানদের প্রতি স্বার্থপর ভালোবাসা, যার ফলাফলও একই। চতুর্থটি হল নিজের চোখ ও কানের উপর আক্রমণকারী প্রলোভনের কাছে হার মেনে নেওয়া, যার ফলে পিতামাতার জন্য লজ্জা আসে। পঞ্চমটি হল বেপরোয়া সাহসিকতা, মারামারি ও ঝগড়া, যার পিতামাতার সুখ ও ভরণপোষণকে বিপন্ন করে। মেনশিয়াস শানের পারিবারিক আনুগত্যের একটি অতিমাত্রার কিন্তু স্পষ্টতই জাল গল্প বর্ণনা করেন, যিনি তার ক্ষমা না করা পিতামাতাকে না জানিয়ে বিবাহ করেছিলেন, যে কাজটিকে মেনশিয়াস এইভাবে রক্ষা করেন। যদি তিনি তাদের জানাতেন, তাহলে তাকে বিবাহ করতে দেওয়া হতো না। পুরুষ ও নারীর একসাথে থাকা সব মানব সম্পর্কের মধ্যে সবচেয়ে বড়। যদি তিনি তাদের জানাতেন, তাহলে তিনি সেই সবচেয়ে বড় মানব সম্পর্কটি হারাতেন এবং তার ফলে তাদের যুক্ত অসন্তোষের কারণ হতেন। এই কারণেই তিনি তাদের জানাননি। এটি মেনশিয়াসের আরেকটি চতুর উক্তির সাথেও বেশ সঙ্গতিপূর্ণ, যেটি চীনেও তার অত্যন্ত জোর দেওয়া একটি নৈতিক নীতিকেও ধারণ করে। 3টি জিনিস আছে যা পারিবারিক আনুগত্যহীন এবং তাদের মধ্যে বংশধর না থাকা সবচেয়ে বড়। এমনকি পারিবারিক আনুগত্যের ক্ষেত্রেও কোনো মানুষের কাছে তার সামর্থ্যের বেশি কিছু চাওয়া হয় না, যেমনটা অ্যানালেক্সে বলা হয়েছে। চাইয়ু বললেন, যদি একজন মানুষ তার পিতামাতা সেবা করার জন্য তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেন, যদিও মানুষ বলে যে সে শেখেনি, আমি নিশ্চিতভাবে বলবো সে শিখেছে। অন্য জায়গায় এই পরীক্ষাটি করা হয়েছে। পিতার প্রতি পুত্রের আচরণের সাধারণ বিচার তাদের প্রতিবেদনের সঙ্গে মিলে যায়, যা সর্বদাই অনুকূল, সে তাদের সঙ্গে যতই ভুল করুক না কেন। এটি এইভাবে বলা হয়েছে, মিন চিইউ কান সত্যি পিতৃভক্ত। অন্য মানুষ তার সম্পর্কে তার পিতামাতা এবং ভাইদের প্রতিবেদন থেকে ভিন্ন কিছুই বলে না। রাজা উকে শুকিংয়ে অপ্রিয় ভ্রাতৃহীন আচরণকে কোনো অস্পষ্ট শব্দে নিন্দা করতে উদ্ভূত করা হয়েছে। ও ফাং, এরা মহান অপরাধীরা দারুণ ঘৃণিত, এবং যারা পিতৃভক্ত ও ভ্রাতৃহীন তার আরও বেশি ঘৃণিত। যেমন পুত্র যে পিতার প্রতি শ্রদ্ধার সাথে তার কর্তব্য পালন করে না, কিন্তু পিতার হৃদয়কে দারুণভাবে আঘাত করে, এবং পিতা যে পুত্রকে ভালোবাসতে পারে না কিন্তু তাকে ঘৃণা করে। যেমন ছোট ভাই যে স্বর্গের সুস্পষ্ট ইচ্ছাকে সম্মান করে না এবং বড় ভাইকে শ্রদ্ধা করতে অস্বীকার করে, এবং বড় ভাই যে তাদের সন্তানের লালন পালনে তাদের পিতামাতার কষ্ট নিয়ে ভাবে না এবং তার ছোট ভাইকে ঘৃণা করে। অ্যানালেক্সে শিষ্য ইউজি অনুভূতির সাথে ঘোষণা করেন যে সমস্ত উদার আচরণ পারিবারিক ও ভ্রাতৃয় ফণি থেকে প্রবাহিত হয়। তিনি বলেন, পারিবারিক আনুগত্য ও
ও ভ্রাতৃয় শুশ্রূষা এগুলি কি সমস্ত পরোপকারী কাজের মূল? এই ছা কিংয়ে যিনি প্রকৃতই পিতৃভক্ত ছিলেন, তার উপর ভালো দরকারি বৈশিষ্ট্যের জন্যে নিম্নলিখিত প্রশংসাগুলো বর্ষিত হয়, যা স্পষ্টতই পারিবারিক আনুগত্যের প্রাথমিক প্রশিক্ষণ থেকে প্রবাহিত হয়। যে ব্যক্তি তার পিতামাতার সেবা করেন, সে উচ্চস্থানে গর্ভমুক্ত থাকবে, নিম্নস্থানে অবাধ্যতা থেকে মুক্ত থাকবে এবং তার সমবয়সীদের মধ্যে ঝগড়াটে হবে না। মেনসিয়াস সরাসরি ঘোষণা করেন যে আনুগত্য অনিবার্যভাবেই একটি পরোপকারী মনোভাব থেকে আসে এবং একটি অন্যটি ছাড়া থাকতে পারে না। এমন কোনো মানুষ কখনোই ছিল না যাকে পরোপকারিতা শেখানো হয়েছে এবং যে তার পিতামাতাকে অবহেলা করেছে। একজন সন্তান তার বয়স্ক পিতামাতার প্রতি যে অক্লান্ত গভীর যত্ন নেবে, যা একজন মা তার শিশু সন্তানের প্রতি নেন, তা কনফিউশিয়াসের এই উক্তিতে তার চেয়ে ভালো আর কোথাও চিত্রায়িত হয়নি। পিতামাতার বয়স কোনোভাবেই মন থেকে বা স্মৃতি থেকে মুছে ফেলা যাবে না, যা একই সঙ্গে আনন্দ ও ভীতির কারণ। এই কারণেই, অর্থাৎ প্রয়োজনের সময় যেন সে হাতের কাছে থাকে, তাই শাসি এই আদেশটি দেন, পিতামাতা জীবিত থাকার সময় একজন পুত্রের বিদেশে দূরে যাওয়া উচিত নয়, বা অথবা যদি সে তা করে তাহলে তার একটি নির্দিষ্ট স্থান থাকতে হবে যেখানে সে যায়। পিতামাতার মৃত্যুর পর পবিত্র প্রথা। পারিবারিক অনুগত্য দেখা যায় আমাদের পূর্বপুরুষদের ইচ্ছা দক্ষতার সাথে বাস্তবায়ন এবং তাদের কাজগুলো দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে। যখন একজন মানুষের পিতা জীবিত থাকেন, তার ইচ্ছার দিকে তাকাও। যখন তার পিতা মারা যান, তখন তার আচরণের দিকে তাকাও। যদি সে 3 বছর ধরে তার পিতার পথ থেকে পরিবর্তন না করে, তবে তাকে পিতৃভক্ত বলা যেতে পারে। ডক্ট্রিন অব দ্য মিন এবং অ্যানালেটস এর এই অনুচ্ছেদগুলো পিতামাতার মৃত্যুর পরেও পারিবারিক অনুগত্য অক্ষুণ্ণ রাখার আদেশ দেয়। গরিব মানুষের পারিবারিক অনুগত্য হয়তো শুধু যথাযথ দাফন কাফন এবং আন্তরিক শোক ও শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, কারণ এটি ব্যয় বা আচার অনুষ্ঠানের প্রাচুর্য নয়, যা শ্রদ্ধার্ঘ তৈরি করে, যদিও সামর্থ্য থাকা সত্ত্বেও এদের অনুপস্থিতি অমার্জনীয়, বরং প্রকৃত ভক্তি এবং দুঃখের অনুভূতি আসল বিষয়। কনফুসিয়াস এ বিষয়ে বলেন, শোকের আচর অনুষ্ঠানে পুঙ্খানুপুঙ্খ নিয়ম পালনের চেয়ে গভীর দুঃখ থাকা ভালো। মেংসিয়াস মানুষের অস্তিত্বের মূল উৎসদের প্রতি এই স্থায়ী কোমলতার মধ্যে দাফনের উৎপত্তির একটি আকর্ষণীয় এবং যুক্তিযুক্ত, যদিও খুবই কমই যাচাইযোগ্য বিবরণ দিয়েছেন। ঐতিগত হলেও কিছু লোক ছিল যারা তাদের পিতামাতাকে কবর দিত না। যখন তাদের পিতামাতা মারা যেতেন, তারা মৃতদেহগুলো তুলে কোনো জলের খাতে ফেলে দিত। পরে যখন তারা পাশ দিয়ে যেত, তারা দেখত শেয়াল এবং বুনো বিড়াল মৃতদেহগুলো খাচ্ছে এবং মাছি ও পোকামাকড় সেগুলোকে ঢেকে ফেলেছে। তাদের কপালে ঘাম জমে যেত, তারা মুখ ফিরিয়ে নিত, কারণ সেই দৃশ্য সহ্য করা তাদের পক্ষে সম্ভব ছিল না। অন্য মানুষের জন্য এমন ঘাম হতো না, কিন্তু এখন তাদের হৃদয়ের আবেগ তাদের মুখ ও চোখে প্রতিফলিত হতো। সঙ্গে সঙ্গে তারা বাড়িতে ছুটে যেত, কোদাল এবং ঝুড়ি নিয়ে ফিরে আসত এবং মৃতদেহগুলো ঢেকে দিত। যদি এটি সত্যিই ঠিক হয়, তাহলে এটি স্পষ্ট যে পিতৃভক্ত পুত্র এবং গুণী ব্যক্তি তার পিতামাতাকে কবর দেওয়ার সময় শিষ্টাচার অনুযায়ী আচরণ করবেন। মেংসিয়াস এই যুক্তিটি দার্শনিক মীর জবাবে দিয়েছিলেন, যিনি বলেছিলেন যে অন্ত্যেষ্টিক্রিয়া এবং দাফনে অর্থনৈতিক সরলতা থাকা উচিত। এই যুক্তি আজও প্রায়শই পুনরাবৃত হয়ে থাকে, যার কারণ এই অনুভূতি যে মৃতদের প্রতি ভালোবাসার উপযুক্ত শ্রদ্ধার্ঘ হিসেবে যথেষ্ট ব্যয় করা প্রয়োজন। একজন পুত্রের একটি কঠিন কর্তব্য হল, যদি তার পিতা কোনো শত্রুর হাতে নিহত হন, তবে তার প্রতিশোধ নেওয়া। যদি ফৌজদারি আইন এটি করে, তবে ভালো, কিন্তু যদি না করে, তবে তাই দায়িত্ব পুত্রের ওপর বর্তায়। লি কিতে এটি এভাবে বলা হয়েছে, যে তার পিতাকে হত্যা করেছে, একজন পুত্র তার সাথে একই আকাশের নিচে বসবাস করবে না। তবে অন্যথায় পুত্রের তাৎক্ষণিক কর্তব্য তার শোক, সঠিক দাফন কাফন এবং নির্ধারিত শোক ও শোক পালনের সময়কাল দ্বারা সম্পূর্ণরূপে পালিত হয়, যেমনটি হেক্সিয়ন কিংয়ে বলা হয়েছে।
পিতামাতা জীবিত থাকার অবস্থায় তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার সেবা এবং মারা গেলে তাদের জন্য দুঃখ ও শোক এইগুলো জীবিত মানুষের কর্তব্য সম্পূর্ণরূপে পালন করে। কিন্তু এই শোক অবশ্যই একটি দুঃখের প্রকৃত প্রকাশ হতে হবে, গভীর এবং প্রশমিত না হওয়ার মতো, অন্যথায় পুত্রের অনুগত্যের সামান্য এবং দুর্বল চরিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। কনফুসিয়াস এটিকে পারিবারিক ভক্তির আন্তরিকতা এবং গভীরতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য পরীক্ষা বলে মনে করেন। মানুষ হয়তো নিজেদের মধ্যে যা আছে তা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তবুও পিতামাতার জন্য শোক পালনের সময় তারা তা প্রকাশ করবে। এবং তিনি এটিকে আরও দুটি ক্ষতিকর ভণ্ডামির সাথে তুলনা করে মন্তব্য করেন, বিনয়ী উদারতা ছাড়া উচ্চপদ পূরণ করা, শ্রদ্ধা ছাড়া আচার অনুষ্ঠান পালন করা, দুঃখ ছাড়া শোক পালন করা, এই ধরনের পথগুলি দিয়ে আমি কি চিন্তা করব? পিতার জন্য শোকের সময়কাল 3 বছর, যা 27 মাস হিসেবে ব্যাখ্যা করা হয়। কনফুসিয়াসের সময়ের আগেই নির্ধারিত ছিল। এ বিষয়ে তার উক্তি এবং তার কারণ হল, একটি শিশু 3 বছর বয়স পর্যন্ত পিতামাতার কোল ছেড়ে যাওয়ার অনুমতি পায় না এবং 3 বছরের শোক সার্বজনীনভাবে সারা সাম্রাজ্যে পালিত হয়। এই শোকের সময়কালে পুত্র যদি তার সামর্থ্য থাকে তবে পৃথিবী থেকে অবসর নিয়ে থাকে, তার বিষয়শয়ের ব্যবস্থাপনার ভার অন্যদের হাতে ছেড়ে দেয় এবং ধ্যান, প্রয়াতদের সাথে স্পিরিচুয়াল যোগাযোগ এবং শোকে নিজেকে সঁপে দেয়। এই সময় তিনি তার দুঃখ লাঘব করতে সমস্ত কিছু সম্পূর্ণরূপে এড়িয়ে চলেন, যার মধ্যে বিশেষভাবে সঙ্গীতের সান্ত্বনাও অন্তর্ভুক্ত। কিন্তু এই দীর্ঘ অবসরকাটির সময়কাল শেষ হওয়ার পরেও তার শোক কোনোভাবেই শেষ হয় না, বরং তার জীবন দিয়েই শেষ হয়। তার পিতার নাম তার উপস্থিতিতে উচ্চারণ করা যাবে না, শুধুমাত্র তার মৃত্যুর বার্ষিকীর বলিদানের সময় ছাড়া, এবং কখনোই অশ্রু ছাড়া নয়। সুতরাং লি কিতে বলা হয়েছে, মহান ব্যক্তি তার পিতামাতার জন্য সারা জীবন শোক করেন। এই কথাটি তাদের মৃত্যুর দিনটির পুনরাবৃত্তির প্রসঙ্গে বলা হয়েছে। সেই দিনটিতে তার সাধারণ কাজ না করা মানে এটি নয় যে তা করা অশুভ হবে। এটির মানে হল সেই দিনটিতে তার চিন্তাভাবনা তাদেরকে নিয়েই, এবং সে অন্য দিনের মতো তার ব্যক্তিগত এবং স্ব-বিষয়ে নিজেকে ব্যস্ত রাখতে সাহস করে না। তবে প্রয়াত পিতামাতার প্রতি সমস্ত পারিবারিক কর্তব্যের মধ্যে সবচেয়ে বড় হল প্রশংসনীয় আচরণ, কারণ শুধুমাত্র এর মাধ্যমেই তারা যা সৃষ্টি করেছেন, অর্থাৎ তার পুত্র, তার মাধ্যমেই তারা পৃথিবীতে যা অর্জন করতে চেয়েছিলেন তা ভালোভাবে উপস্থাপন করতে পারে। পারিবারিক অনুগত্যের কনফুসীয় ধারণার এই দিকটির বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সেই সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থন যা সমস্ত নির্দেশনা কার্যকর করতে ব্যবহৃত হয়, তা সরাসরি আত্ম-উন্নয়ন সংক্রান্ত হোক বা এর আনুষঙ্গিক অপরিহার্য, অর্থাৎ অন্য মানুষের সাথে সম্পর্কের শিষ্টাচার সংক্রান্ত হোক। জীবিত এবং প্রয়াত উভয় পিতামাতার প্রতি এই ভক্তি, চীনেরা যেটা তথাকথিত পূর্বপুরুষ পূজা বলে, এটি কোনো ক্ষেত্রেই 3 প্রজন্মের বেশি প্রসারিত হয় না এবং সাধারণ মানুষের ক্ষেত্রে 1 প্রজন্মের বাইরে নয়, হল মূল প্রেরণা, আত্মসম্মান এবং একজন উন্নত মানুষ হয়ে ওঠার ইচ্ছার বাইরে। এই আবেদনের প্রকৃতি লি কিতে এভাবে প্রকাশিত হয়েছে, যদিও তার পিতামাতা মৃত, যখন একজন পুত্র ভালো কিছু করার প্রবণতা অনুভব করে, তার ভাবা উচিত যে এর দ্বারা সে তার পিতার ভালো নামটি প্রবাহিত করবে এবং তাই তার ইচ্ছাকে কার্যকর করবে। যখন সে ভালো কিছু না করার প্রবণতা অনুভব করে, তার ভাবা উচিত যে এর দ্বারা সে তার পিতার নামের কলঙ্ক আনবে এবং কোনোভাবেই তার ইচ্ছা কার্যকর করবে না। আরও সরল এবং শক্তিশালী ভাষায় এই অনুচ্ছেদে বলা হয়েছে, যখন তার পিতামাতা মারা যান এবং পুত্র তার কাজের ওপর সতর্কভাবে নজর রাখে যাতে পিতামাতার সাথে জড়িত কোনো খারাপ নাম বংশ পরম্পরায় না আসে, তখন তাকে বলা যেতে পারে যে সে অবশেষে তার ধার্মিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। এই একই বইতে একজন পুত্রের তার পিতামাতার প্রতি তার জীবিত এবং তাদের মৃত্যুর পরেও যে সকল অনুভূতি নিয়ে গঠিত, সেই অনুগত্যের মিলন এভাবে বলা হয়েছে, মহান ব্যক্তি যখন তার পিতামাতা জীবিত থাকেন তখন শ্রদ্ধার সাথে তাদের লালন পালন করেন এবং যখন তারা মারা যান তখন শ্রদ্ধার সাথে তাদের জন্য বলিদান দেন। তার প্রধান চিন্তা হল কিভাবে জীবনের শেষ পর্যন্ত তাদের অসম্মান না করা যায়। এবং শিকিং অর্থাৎ ওটসের বইয়ে এটি এভাবে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে, যখন ভোরের বেলায় আমার চোখ খোলে আমার মনের সামনে আমার পিতামাতা জেগে ওঠেন।